বাংলাদেশের জনগণ তোমাদের পাশে আছে। মানে আপা যাচ্ছে মোদির কাছে, মোদি আবার পালায় সংসদ থেকে যাচ্ছে আপার কাছে। ভারতের পতন অনিবার্য হবে। টার্গেট করেই নেছে যে উনি মুসলিমদেরকে মারবেন। মোদি হলো একটা কসাই, ও হলো একটা নিকৃষ্ট। এখানেও শান্তিতে থাকতে দেবে না মানুষকে, ওই যেখানে যাবে সেখানেও মানুষের শান্তিতে থাকতে দেবে না। আশা করি এই প্রভাবে মোদি সরকারের পতন হয়ে যাবে ইনশাল্লাহ। কোথা থেকে যেন আবাবিলের মতো পাখির মতো উড়ে এসে স্বৈরাচারের বিরুদ্ধে তারা আন্দোলন করে সফল হয়েছে এবং শেখ হাসিনাকে দিল্লিতে পাঠাতে সমর্থ হয়েছে। এভাবে ইতিহাস যদি আপনারা একটু ঘেঁটে দেখেন, সব থেকে বড় মাপের যেসব পাপিষ্ট আছে যারা টার্গেট কিলিং করে, বিশেষ করে শেখ হাসিনা যেরকম মুসলিমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে টার্গেট করতো কিংবা মুসলিমদেরকে কোণঠাসা করতো, ঠিক মোদি ওরকম একজন ব্যক্তি। উনি কসাই নামের খ্যাতি পেয়েছিলেন। উনি যখন এরকম মুসলিমদেরকে আজকে থেকে 10-12 বছর আগে থেকে মুসলিমদের বাড়িঘরের উপর, মসজিদ মাদ্রাসার উপর বুলডোজার চালিয়েছেন, আমরা কেউ অতটা না দেখলেও আল্লাহ কিন্তু দেখেছেন। ককরোচ পার্টির নাম আপনারা আজকে থেকে 6 মাস আগে শুনেছিলেন? কেউ কিন্তু শোনেন নাই। মানে এমন একটা নগণ্য দল তাদের আজকে সংসদ দখল করে ফেলেছে। আমি জানি না যে তারা আসলে সরকারকে ফেলে দিতে পারবে কিনা, তবে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করি, আমাদের সমর্থন এবং ভালোবাসা তাদের প্রতি আমাদের থাকবে। সবথেকে বড় ব্যাপার হলো মোদির পাপ করতে করতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে এই পর্যায় থেকে তাকে বিদায় করানোর জন্য আপনার ভারতের আপামর জনতা রাস্তায় নেমে চলে আসবে। কারণ আপনি দেখেন, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, দখল, এগুলো কিন্তু কোনো ভালো পরিবারের ছেলে মেয়েরা এগুলো কিন্তু করে না। এই যে আপনারা দেখেন না, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু, এই মালটাও কিন্তু বরিশালের মাল। মানে যেখানেই যাবে ও একটা নেঠা লাগাবে। যেমন আপা বাংলাদেশে তো একটা নেঠা লাগাইছেই, মানে একটা ঝামেলা তো তৈরি করছে। এ আবার যেখানে যাবে সেখানে আবার আর একটা নেঠা লাগাবে। এদের কাজই হলো নেঠা লাগানো। মানে এখানেও শান্তিতে থাকতে দেবে না মানুষকে, ওই যেখানে যাবে সেখানেও মানুষের শান্তিতে থাকতে দেবে না। আপা যেহেতু মোদির পর্যন্ত পৌঁছে গেছে, দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে, আপা না ফিরে আসলে ওই দিল্লির পতনও অবশ্যম্ভাবী। এই জন্যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ককরোচ পার্টির আজকে যে উত্থানটা দেখলেন, এখন পতন হবে কিনা জানি না, তবে এই যে আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে তাদের উপর দমন পীড়ন এবং সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, এটা আগামী নির্বাচনের আগেই এটার একটা খুব বাজে প্রভাব বিজেপি দলের উপর পড়বে এবং আশা করি এই প্রভাবে মোদী সরকারের পতন হয়ে যাবে ইনশাল্লাহ। যে আপাত পালিয়ে ভারতে গেল, তাহলে সেদিন মোদি সংসদ থেকে পালিয়ে আবার কোথায় গেল? আপার কাছে যায় নাই তো? না, যদি এরকম হয় যে পালানোর আর জায়গা নাই, কোথায় যাবে শেষ পর্যন্ত? মানে আপা যাচ্ছে মোদির কাছে, মোদি আবার পালায় সংসদ থেকে যাচ্ছে আপার কাছে, এরকম যেন না হয়। পরে কিন্তু আসমানেও জায়গা হবে না, এলিয়েন সেজে আসমানেও জায়গা হবে না। এদের পরিণতি দেখার অপেক্ষায় আমরা আছি। এই যে অনেকে বলতেছে না যে আপা ফিরে আসবে ডিসেম্বরে। গতকালকে আমার আওয়ামী লীগের বেশ কয়েকজন ফোন দিয়ে বলতেছে, ভাই আপা যে ডিসেম্বরে ফিরে আসবে এই ব্যাপারটা আপনি একটু বলেন তো। বললাম যে আপা ডিসেম্বরে তো ফিরে আসবে, আর তারেক জিয়া মনে হয় প্রস্তুতি নিচ্ছে আপা আসলে পরে আপার জন্য চেয়ারটা ছেড়ে দেওয়ার জন্য। মানে এদের এমন একটা ভাবই এমন, মানে আপা ফিরে আসতেছে, তারেক জিয়াও প্রস্তুতি নিচ্ছে যে আমি তো পারতেছি না আপা, আপনি বসেন, আপনি একটু প্রধানমন্ত্রীর চেয়ারটা চালাই দেন। মানে কত বড় ব্যাককল হলে এরা এইসব কথাগুলো বলে। সে দেশে আসবে, এসেই মনে হয় ক্ষমতার দখল টখল নিয়ে নেবে, এটা সেটা। আসলে এদের যাওয়ার কোনো জায়গা নাই। বেনিয়ামিন নেতানিয়াহুর সারা বিশ্বে যাওয়ার কোনো জায়গা আছে? ইসরায়েলিদের যাওয়ার কোথাও জায়গা আছে? পৃথিবীটা ছোট হয়ে গেছে তাদের জন্য। ওই টাকলা মুরাদের কথা মনে আছে? মানে ওই যে বিমান উঠছে, বিমান আর নামে না, এদেশ থেকে সে দেশ, সে দেশ থেকে এদেশ। মানে খুব ক্ষমতাবান, পরে দেখে যে পৃথিবীতে পা রাখার জায়গা নাই। এদের একসময় এই পৃথিবীটা ছোট হতে হতে কোথাও পা রাখার জায়গা থাকবে না, শেষ পর্যন্ত ওই পা উপরে দেখবেন আর গলায় রশি, তার মানে ফাঁসিতে লটকে যাবে। দুটো জিনিস খুবই সংক্রামক, একদম দেশপ্রেমটা। এটা যদি আপনার দেহের ভিতরে একবার ছড়ায় যায় না, আপনি জীবন দিয়ে দিবেন তারপরেও জুলাই দিবেন না। আপনি জীবন দিয়ে দিবেন, দেশের স্বার্থের বাইরে আপনি যাইতে পারবেন না। আর আরেকটা সংক্রামক দিক হচ্ছে, সেটা হলো বিপ্লব। যারা বিপ্লব অভ্যুত্থানের সাথে একবার জড়ায় যায়, এরা আর ঘরে ফিরে যাইতে পারে না মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত। আমার মনে হচ্ছে যে এই যে সংক্রমণটা ছড়িয়ে পড়েছে, আপনারা শ্রীলঙ্কাতে দেখেছেন, নেপালে দেখেছেন, বাংলাদেশের সফলতা দেখেছেন, এবং পশ্চিমবাংলা সহ দিল্লিতে এই সফলতাটা আসতে চলেছে। কোনোভাবেই এটাকে আটকানো যাবে না। আমরা যদি এখন বিশ্বের সবথেকে ক্ষমতাধর দুটো রাষ্ট্রের নাম বলি, আমেরিকা এবং ইসরায়েল,
এরাও কিন্তু এখন ওই কাকের পালক লাগানো ময়ূরের মতো, এদের কিন্তু সারা বিশ্বের মানুষ ধিক্কার দেয়, একদম পরিষ্কার ধিক্কার দেয়। এই জন্যে আমার মনে হয় যে আগামীর দিনগুলো ইনসাফ কায়েম হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার এই লড়াইয়ে অবশ্যই এই খুনি মোদি, ফ্যাসিস্ট মোদি, এদের পতন হয়ে যাবে, ইনশাল্লাহ পতন হয়ে যাবে। তবে আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে যে আসলে আন্দোলনটা কোন দিকে গড়াচ্ছে। আন্দোলনটা যদি সঠিক পথে ধরে রাখতে পারে, যদি আন্দোলনের গতিপথ যদি পরিবর্তন না হয়, মোদির পতনটা নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। মুসলিমের ব্যাপারটা এখানে আসে না। এখন আমি যদি গিয়ে এই ধারে কাছে যে মন্দিরটা আছে সেটা যদি ভেঙে চুরে আগুনে পুড়িয়ে দেই, আপনি মুসলিম, আপনি আলেম, আপনি অনেক বড় মাপের আল্লামা, আপনি যে আমাকে প্রথমে বাধা দিবেন যে না আমার ধর্ম তো এটা বলে না, আর একজনের ধর্মের জায়গাটা, আর একজনের উপাসনার জায়গা, এটা পুড়িয়ে দেওয়া যাবে না। তার মানে আপনি প্রথমে আমাকে আটকায় দিচ্ছেন যে না এটা আমাদের দেশের স্বার্থের জন্যও যায় না, এটা আমার ধর্মের সাথেও যায় না। মোদী সরকার কি করলো যে বিশ্বের সর্ববৃহৎ একটা গণতান্ত্রিক দেশকে ধর্মে রূপান্তরিত করে দিতে চাইলো। গরুকে মা বানায় ফেলছে, দেখছেন? এখন ওষুধ না খেয়ে এরা গরুর প্রসাব খাচ্ছে। এগুলো মানে যারা শিক্ষিত মানুষ এরা নিবে না, কিছু অশিক্ষিত মানুষকে উস্কে দেওয়া যাবে। বাদবাকি মোদি যেটা করতেছে এর বিপক্ষে 80% মানুষ রাস্তায় নেমে আসবে। এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার না, বিবেকবানের প্রশ্ন। একজন রুটি দিয়ে গোবর খাচ্ছে, এটা কোনো সাধারণ মানে যাদের মিনিমাম কমন সেন্স আছে এটা করতে পারে? মোদির মতো লোক যে একদম চা বিক্রেতা থেকে, ঠিক আছে চা বিক্রেতা থেকে উঠে আসলে যে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা আসলে কোনো ধরাবাধা নিয়ম নাই। কিন্তু ওনার রক্তে মিশে আছে, মানে কি বলে, গালি দিতেও পারতেছে না, উনি রক্তেই ওটাকে মিশিয়ে রেখেছে যে উনি যে কোনোভাবে মুসলিমকে দমন করে, মুসলিমদেরকে পীড়ন করে সাধারণ হিন্দুদের। যদি এতটাই উনি জনপ্রিয় হয়ে উঠবেন, তো গত নির্বাচনে কেন তাকে আপনার জোট করে ক্ষমতায় আসতে হলো? পরবর্তী নির্বাচন তো উনি জোট করেও কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। হিন্দু মুসলিম ধর্মের এখানে ব্যাপার না, মূল ব্যাপারটা হচ্ছে যে উনি আসলে ইনসাফ থেকে সরে গেছে, উনি আসলে সুবিচার থেকে সরে গেছে। উনি টার্গেট করেই নেছে যে উনি মুসলিমদেরকে মারবেন। এই মুসলিমদেরকে মারা, মুসলিমদেরকে টার্গেট করে আক্রমণ করা, এইগুলো বিবেকবান হিন্দু যারা আছে এনারা মানবেন না। আর এনারা যখনই মানবেন না, এরকম বিবেকবান মানুষ ভারতের যারা আছে 70 থেকে 80% মানুষ অবশ্যই আন্দোলনের সাথে যোগ দেবেন। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে হলেও তাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করবেন। ভারতে এত বছর যে ব্যক্তি ক্ষমতায় ছিল ও হলো সবচেয়ে বড় নিকৃষ্ট। এর নিকৃষ্ট কেমন? প্রথম হলো ওকে বলা হয় গুজরাটের কসাই। এ পুরো শেখ হাসিনার মতো কাঠামো ব্যবস্থা করছে। আর এই যেই ব্যবস্থা ও চাচ্ছিল ধর্মভিত্তিক একটা দেশ তৈরি করা। ওর কাছে দেখছেন ওরা বলে ওরা গণতন্ত্র, কিন্তু আসলে ওদের মধ্যে কোনো গণতন্ত্র নেই। ওরা শুধু মুসলিমদের উপর অত্যাচার করবে, মসজিদ ভাঙতেছে, এরকমভাবে মুসলমানের উপরে যত অত্যাচার আছে তা করতেছে। ভারতের পতন অনিবার্য হবে, এখন না হোক পরে হোক। কিন্তু ভারতে যেই মানুষগুলো এখন রাস্তায় নামছে তাদের উপরে যেভাবে নরেন্দ্র মোদীর সরকার গণহত্যা চালাচ্ছে, এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানবাধিকার সংগঠনকে বলবো আপনারা একটু খোঁজখবর লাগান। কারণ ভারতে অলরেডি ইন্টারনেট ব্যবস্থা বন্ধ। আপনারা স্যাটেলাইটের মাধ্যমে দেখেন ভারত কীভাবে গণহত্যা চালাচ্ছে। এই ভারতের গণহত্যাকে আপনারা বিশ্বের কাছে তুলে ধরেন এবং ভারতের এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আপনারা চিন্তাধারা করেন। এবং ভারতের পুরো জনগণকে বলবো এই মোদির বিরুদ্ধে দাঁড়ান। মোদি হলো একটা কসাই, ও হলো একটা নিকৃষ্ট। ওর মতো নিকৃষ্ট কোনো মানে এক হইলো ইসরায়েলের প্রধানমন্ত্রী, সেকেন্ড হইলো ও আছে। ওরা মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে। আর আমি মুসলিমদেরকে বলবো, ভারতে প্রায় 20 কোটির উপরে মুসলিম আছে, প্রত্যেকেরে বলবো রাস্তায় নেমে যাও, একটা মানুষও বেরোতে থাকবে না। রাস্তায় নেমে যাও, রাস্তায় নেমে যেয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ভারতের এই সরকারের ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াও। কথা ক্লিয়ার? কারণ তোমাদের মসজিদ ভাঙতেছে, তোমাদের উপরে আঘাত করতেছে, তোমাদেরকে ব্যবসা বাণিজ্য করতেছে না, পাশাপাশি পশ্চিমবঙ্গে এই শুভেন্দুর বিরুদ্ধেও দাঁড়িয়ে যাও। কারণ এই শুভেন্দু প্রত্যেকটা মসজিদ ভাঙছে। ও কিছুদিন পর পর বলে এখানে রামের মূর্তি পাওয়া গেছে, এখানে শিবলিঙ্গের পাওয়া গেছে, তোমরা সবাই রাস্তায় নেমে যাও, নেমে শুভেন্দুরও পিটাও, আর এখান থেকে মোদি হটাও, আন্দোলন শুরু করো। বাংলাদেশের জনগণ তোমাদের পাশে আছে। এবং আমি ইনসাফ গার্ডের পক্ষ থেকে ভারতের জনগণের পাশে একত্রে সহমত জানাচ্ছি এবং বলছি অতি শীঘ্রই ভারতের সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দাও। হলুদ মিডিয়া আছে, এদের সমস্যা হলো আপনার মাথায় যদি আজকে টুপি থাকে না, আপনি যদি টুপি দাঁড়িয়ে রাখেন না,
আপনারে টান্না দেবে আপনি জঙ্গি। বাংলা কথা। আপনি কোনো মেয়ের দিকে তাকাইছেন, আপনি 10 টাকা নিছেন, আপনার বিরুদ্ধে সমস্ত মিডিয়া নামবে। এটাই হলো বাংলাদেশের সমস্যা। তাদের মূল সমস্যা ইসলামে, এদের মূল সমস্যা আউট কোনো কিছুতে না। আপনি লোকালভাবে থাকবেন, আপনাকে কেউ কিছু বলবে না। বুঝতে পারলাম? অনেকে বলছে যে একজন ইসলামী সংগঠনের ব্যক্তি বা এমপি হয়ে উনি এরকম অনৈতিক কাজ কিভাবে করলো? ভাই, ইসলামের পক্ষের লোক হয়ে কি অনৈতিক কাজ করতে পারবে না, এটা কোনো কথা না। আমরা সবাই ভুল করি, ভুল করে না এমন কোনো মানুষ নেই। সবাই ভুল করছে, সে যদি ভুল করে থাকে তার বিচার করবে আল্লাহ তাআলা। কিন্তু আপনারা যে ভুলগুলো করতেছেন সেগুলো নিজে নিজে হিসাব করেন। আপনারা যে প্রতি রাত্রে এরকম কাজই তো আপনারা করে বেড়ান, বা আপনারাও তো মেয়ে সাপ্লাই নিতেছেন, তাহলে আপনারা কি জবাব দেবেন? তা আপনারা নিজের আগে চিন্তা করেন। সুই যদি জাজরিরে বলে তার পিছে ফুটা, তাহলে জাজরির বিষয়ে 100 ফুটা। জাজরির উচিত চিন্তা করা যে আমি কি করতেছি। বয়সের একটা ফারাক দেখতে পাচ্ছেন, অনেক ব্যবধান আসলে এই বাচ্চার সঙ্গে। ওকে, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। আমি এসব নিয়ে কথা বলতে চাই নাই। এই যে প্রিন্স মামুন লায়লা, তারপর আরেকটা মেয়ে ছিল ওই যে অল্প বয়সের মেয়ে, তার সাথে কত কিছু হইতেছে। আমরা দেখতেছি সমকামিতারে ওপেনে কি সুন্দর করে ঘুরতেছে, সেগুলা নিয়ে কোনো সমস্যা নাই। এগুলা কি করবে যে তাদের স্বাধীনতা। তাহলে জামাত যদি ওই লোক এখন উঠটা বলা উচিত যে ভাই আমার স্বাধীনতা, এটা তো বাংলাদেশ, আমার স্বাধীনতা, আমি আমার স্বাধীনতা প্রকাশ করছি। আমি জামাতের কাউন্টার দিতেছি না, আমি বলতেছি আপনাদের কথাই আমি বলতেছি। সে যদি উঠে বলে যেটা আমার স্বাধীনতা, আমি করছি, তা আপনার সমস্যা কি? একজন জনপ্রতিনিধি হয়ে এই কথা বলতে পারেননি? জনপ্রতিনিধি হয়ে কথা বলতে পারবে না, তাহলে জনপ্রতিনিধি হয়ে অন্য সবাই কি করে সেগুলো একটু দেখা উচিত। তাদের পিছে সিসি ক্যামেরা দেওয়া উচিত, তাহলে তো আরও অনেক কিছু দেখতে পারবে যে তারা কি করতে চায়। তাদেরগুলো তো আমাদের একটু প্রকাশ্যে আনা উচিত। শুধু তার জিনিস না, আরও যে মানুষগুলো আছে তাদের জিনিসগুলো সামনে নিয়ে আসা উচিত, তাহলে মানুষ বুঝতে পারবে। এখানে সমস্যা হলো ইসলামকে শুধুমাত্র ব্যঙ্গাত্মক করা হয়। এখানে মানে ইসলামটাকে ছোট করা হয়। কোনো মানুষ টুপি পরলে, দাড়ি পরলে, সে যদি কোনো একটু কাজে একটা মেয়ের দিকে তাকায়, তাকে বানায় দেওয়া হবে সে লুচ্চা। এই জিনিসটা চেঞ্জ করতে হবে। একটা দাড়ি টুপি নবীর সুন্নত, তো দাড়ি টুপি রাখার কারণে তাকে আপনি ছোট করতেছেন। আপনি সব কিছু সামনে আনেন, বাকি এমপিরা কি করে সেগুলো একটু দেখানো উচিত না জাতিকে?